আমার মনে হয় কম সংখ্যক মানুষ আসছে যে টক জাল দেখলে মানে খেতে ইচ্ছে করবে না বা পছন্দ হয় না। আর যখন টক জাল খাওয়ার খুব ক্রেভিং হয় তখন যদি এই মুহূর্তে এরকম কোনো লোভনীয় আচার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন যেহেতু মানে আমরার সিজন চলতে আছে, এখন কিন্তু ভরপুর আমরা পাওয়া যায়। আমরার সিজনটা তো আর সারা বছর থাকবে না, তো যখন আমরা খাওয়ার খুব ইচ্ছে হয় তখন কিভাবে আমরা আমরাগুলো সংরক্ষণ করতে পারবো, তো তার জন্য আজকে আমি আমড়ার আচার তৈরি করে নেব। তো চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে যে কীভাবে আজকে আমি খুব লোভনীয় একটা আমড়ার আচার দিই, তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমড়াগুলো কিন্তু গাছ থেকে পেড়ে আনা, একদম তরতাজা, মানে হাট থেকে কিনে আনা হয় না। অনেকে হয়তো বলতে পারেন যে আপু আপনি সব ভিডিওতে বলেন যে কোনো সবজি হোক, অনেকাংশ ফলমূল হোক যে নিজের গাছ থেকে পেড়ে আনা। হ্যাঁ, আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রীষ্মকালীন যে শাকসবজি হয়ে থাকে ওগুলা তো ফসলের মাঠ থেকে নেওয়া হয়। আর বর্ষার সিজনে যেরকম শাকসবজি হোক, ফলমূল হোক, মানে আমাদের বাড়ির আঙিনায় বা উঁচু স্থানে যে লাগানো হয়, তার জন্য আমরা তরতাজা জিনিসটাই কিন্তু পেয়ে থাকি। তার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ। তো এই তো আমি আমড়াগুলো একটু ভালোভাবে কেটে কুটে এখন আমি একটু ধুয়ে নিচ্ছি। তো আমরা যে কষগুলো আমি ছাড়িয়ে নেওয়ার পর এখন একটু রোদ্রে শুকাতে দিচ্ছি, যাতে গায়ে যে ভেজা ভেজা পানির ভাবটা আছে না, ওইটা যাতে শুকিয়ে যায়। রোদ্রে দিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না, মানে যাতে গায়ে পানিটা না থাকে। আর আমি যেহেতু আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি, তার জন্য আমি একটু রোদ্রে শুকিয়ে নিচ্ছি। তো এই তো আমি এখন একটু মাখিয়ে নেব। আর এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে যে সরিষা বাটা আর কিছু পরিমাণ রসুন বাটা ছিল, মিহি করে বেটে নিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। তো একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। আর দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার দেখা যাচ্ছে, মানে আমার কাছে তো এখনই এত লোভনীয় লাগছে। রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি মানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এই আচারটা কিন্তু সরিষার তেল দিয়ে দিব, কারণ স্মেলটাও ভালো আসে আর কালারটাও খুব সুন্দর আসে। তো আমি এর সাথে দারুচিনি, কিছু পরিমাণ এলাচ, শুকনো মরিচ এবং কি কয়েক পিস রসুনের সাথে অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করে নেওয়ার পর এখন আমি রেস্টে রাখা আমড়াগুলো এখন দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আমি একটু নেড়ে ছেড়ে নেব। তো নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন আমি পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দেবো, মানে যতটুকু পরিমাণ। আপনারা চাইলে এটা কিন্তু গুড় দিয়েও দিতে পারেন, সেটা আরও ভালো হবে। তো আমি আচারটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ পানি অ্যাড করব না, কারণ আমি পানি অ্যাড করলে লং টাইম নিয়ে সংরক্ষণ করতে পারবো না, কারণ যেহেতু এটাতে আমি ভিনেগার বা এর মাঝে কোনো কিছু আমি অ্যাড করব না। তো এই পাশ দিয়ে আমি আচারের সাথে কিছু মশলা অ্যাড করব। সেই মশলাগুলো এখন আমি তৈরি করে নিচ্ছি, যেগুলোকে আমরা পাঁচফোড়ন বললে থাকি। তো এগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন আমি শিলপাটাতে ভালোভাবে আমি বেটে নিচ্ছি। তো সাথে আমি শুকনো মরিচও দিব, তো কিছু পরিমাণ শুকনো মরিচও আমি বেটে নিয়েছি। তো এই পাশ দিয়ে আমার আচার থেকে চিনি গলে যে পানিটা বের হয়েছে, ওই পানিটা শুকিয়ে এখন তেলটা বেরিয়ে আসছে। আর চিনিটা গলে যে পানিটা বের হয়েছে না, ওই পানিতেই কিন্তু আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। তো তা আমার আচারটা অনেকাংশ হয়ে গেছে। এখন আমি যে মশলাটা তৈরি করে নিছি, ওই মশলাটা এখন আমি সাথে অ্যাড করে দেব। তো মশলাটা অ্যাড করে কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে আর এত এত লোভনীয় লাগছে। আর আমার আগের কিছু আমের আচার ছিল, তো আমি ভাবছি যে এই আচারটাও এখন আমি একটু গরম করে নিই, তাহলে হয়তো ভালো থাকবে। আর আমার কাছে কিন্তু এই আমের আচারটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু একজন টক জাল লাভার, কারণ টক জাল এটাই আমার একটা উইকনেস, মানে আমার কাছে খুব ভালো লাগে। তো যেই তো আমার আচারটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে। তো আমার এই আমড়ার আচারটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।